বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের ডিগ্রির দ্বিতীয় বর্ষের তোমাদের পাঠদান করব। ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমাদের তৃতীয় পত্র নিয়ে আজকে তোমাদের পাঠদান করব বাংলার ইতিহাস। আর যারা ডিগ্রি মেয়েরা, যারা তৃতীয় বর্ষের মেয়েরা যারা আছো, তোমরা জয়েন করে ফেলো। আমি তোমাদের আজকে তোমাদের দ্বিতীয় বর্ষে তোমাদের তৃতীয় পত্র নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে তোমাদের কি বিষয় নিয়ে আলোচনা করব, অবশ্যই তোমাদের মনে আছে আজকে তোমাদের আলোচনা বিষয়গুলো কি। তোমাদের এর আগেও তোমাদের কিছু দ্বিতীয় অধ্যায়ে আমি পড়াচ্ছিলাম। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তোমরা সবাই বসে যাও, সবাই খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদের কিছু প্রশ্ন লিখে দিব এবং যে পয়েন্টগুলো আমি তোমাদের লিখব, এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে। আজকে দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, ইবনে বতুতার বিবরণ অনুযায়ী বাংলার সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। তোমরা সবাই লিখে ফেলো প্রশ্নটা। দেখো, ইবনে বতুতার বিবরণ অনুযায়ী তৎকালীন বাংলার সামাজিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। সম্পর্কে আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা নিয়ে আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব। কি প্রশ্ন লিখেছি দেখো তো। দেখো, ইবনে বতুতার বিবরণ অনুযায়ী তৎকালীন বাংলার সামাজিক অবস্থা আলোচনা করো। এখন দেখো, এখন আলোচনা করব আমি
তোমাদের ভূমিকা, দেখো এখানে ভূমিকাটা আমি তোমাদের বলে দিচ্ছি। যুগে যুগে বহু মানুষ বিভিন্ন সময়ে এদেশে প্রবেশ করেছেন। তাদের আগমনের কারণ ছিল ভিন্ন ভিন্ন। কেউ বা এসেছিলেন সৌন্দর্য উপভোগ করার জন্য, আবার কেউ বা সম্পদের টানে। এই সূত্রে পর্যটক ইবনে বতুতার আগমন ঘটেছিল বাংলায়। বাংলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করে তিনি বাংলার ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তাহলে দেখো, এই বাংলায় যখন মানুষের ধীরে ধীরে আসে, প্রবেশ করতে থাকে, তখন তাদের আগমনে বিভিন্ন জনের বিভিন্ন কারণ ছিল। ধরো কেউ এসেছে সৌন্দর্য উপভোগ করার জন্য, আবার কেউ এসেছে সম্পদের জন্য। আবার কোনো সূত্রে ইবনে বতুতা আগমন ঘটেছিল, এই সময় আগমন ঘটেছিল ঘটেছিল বাংলায়। তখন এই বাংলার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন লিপিবদ্ধ, তিনি তার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। এখন দেখো, ইবনে বতুতার সামাজিক অবস্থা বিবরণ। ইবনে বতুতার সামাজিক সামাজিক অবস্থা অবস্থার বিবরণ। দেখো এখানে একটু খেয়াল করো, ইবনে বতুতার সামাজিক জীবনের বিবরণ। এখন এখানে আমরা সামাজিক জীবনের বিবরণ সম্পর্কে আলোচনা করব। দেখো এখানে 1 নম্বর পয়েন্ট দিয়ে আমি আলোচনা করছি, হিন্দু সমাজ। দেখো, হিন্দু সমাজ, তৎকালীন বাংলার অধিকাংশ মানুষ ছিল কি হিন্দু ধর্মাবলম্বী। হিন্দুদের মধ্যে বিভক্তি থাকলেও তাদেরকে অবস্থা বেশি ভালো ছিল। তারপর দেখো 2 নম্বরে পয়েন্ট, মুসলিম সমাজ। দেখো মুসলিম সমাজ, ইবনে বতুতা বর্ণনার মতে তৎকালীন যে মুসলিম সমাজে হিন্দু সমাজের তুলনায় অনেক উন্নত ছিল। সমাজের প্রধান শাসক ও অভিজাতবর্গ এবং আলেম, ধর্মীয় শ্রেণী ও ব্যবসায়ী প্রত্যেক সম্প্রদায় এই কয়েক ভাগে বিভক্ত ছিল। তারপর দেখো 3 নম্বর পয়েন্ট, দেখো সুফি দরবেশ। দেখো সুফি দরবেশ, তৎকালীন বাংলা বঙ্গদেশে বহু সুফি দরবেশ আগমন ঘটেছিল। এরা সবাই ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন 4 নম্বর পয়েন্ট, দেখো নারীদের অবস্থা। দেখো নারীদের অবস্থা কেমন ছিল এই সময়। ইবনে বতুতার মতে তৎকালীন বাংলাদেশে নারীদের অবস্থা বেশ ভালো ছিল। সমাজে তাদেরকে প্রভুত্ব, সম্মান ও মর্যাদা ছিল।
আর 5 নম্বরে দেখো শ্রেণীর ব্যবধান। শ্রেণীর ব্যবধান। এখন দেখো তৎকালীন এই বাংলার ব্যাপক হারে শ্রেণীর ব্যবধান ছিল। সমাজে প্রায় সর্বত্র একটি পরিলক্ষিত হতো। তারপর দেখো শ্রেণীর ব্যবধান পেলাম আমরা। এখন সর্বশেষ আছে কি উপসংখ্যাটা লিখে দিচ্ছি। দেখো উপসংখ্যা নিয়ে শ্রেণীর ব্যবধানটা নিয়ে একটা আলোচনা করছি। যে তৎকালীন বাংলার ব্যাপক হারে শ্রেণী ব্যবধান ছিল, সমাজে প্রায় সর্বত্রই এটি পরিলক্ষিত হতো। তারপর দেখো পরিশেষে বলা যায় যে ইবনে বতুতার মতামত অনুযায়ী তৎকালীন এই বাংলা সামাজিক অবস্থা বেশ ভালো ছিল। এই সময়কালে বাংলা বসবাসের জন্য একটি উৎকৃষ্ট স্থান ছিল। ইবনে বতুতার এটি লিখে রেখে যান ও বাংলার মানুষের স্বভাব চরিত্র কথাও ও তার রচনাতে স্থান পেয়েছে। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি এই সকল তথ্য লিপিবদ্ধ করে গিয়েছিলেন। কোনো এলোমেলো তথ্য তার রচনায় উঠে আসেনি। সর্বোপরি বাংলার ব্যাপক তথ্যবহুল একটি বিবরণ প্রদানের মাধ্যমে তিনি বাংলার মানুষের কাছে সুপরিচিত হয়ে আছেন। তাহলে আমরা এই প্রশ্নটা দেখলাম। তার পরবর্তীতে আমি আরেকটা প্রশ্নে আমি যাব, তোমাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা একটু লিখে নাও তোমরা, কারণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু ছোট ছোট আকারে কিন্তু প্রশ্নগুলো আসে। এই জিনিসগুলো তোমাদের একটু খেয়াল করে দেখতে হবে। দেখো প্রশ্নে আমি যাচ্ছি, আরেকটা প্রশ্নে আমি যাচ্ছি। দেখো প্রশ্ন নম্বর 2। দেখো ইবনে বতুতার দেখো ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার ব্যবসা দেখো বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো।
আলোচনা করো। এখন এই প্রশ্ন নিয়ে আলোচনা করব যে ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। দেখো, ভূমিকাটা দেখো। একাদশ শতাব্দীতে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। তিনি কিছুকাল এই বাংলার অবস্থান করেছিলেন। এই সময় এদেশের বিভিন্ন বিষয়ের সাথে তিনি পরিচিত হয়েছিলেন। এ কারণে বহু বিষয় সম্পর্কে তার অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। এসবের আলোকে তিনি বাংলার সম্পর্কে একটি নিবন্ধ রচনা করে গিয়েছিলেন। এখান থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য অর্জিত হয়েছে। তারপর দেখো, বাংলায় ব্যবসা বাণিজ্য। দেখো, বাংলার ব্যবসা বাণিজ্য। ইবনে বতুতার মতে তৎকালীন যে বাংলার অর্থনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধশালী ছিলেন। কৃষি শিল্পের সাথে সাথে এই উন্নতির আরেকটি চাবিকাঠি ছিল ব্যবসা বাণিজ্য। তৎকালীন বাংলার নৌ-বাণিজ্য বেশ রমরমা অবস্থা ছিল। এক কথায় ইবনে বতুতা উল্লেখ করেছিলেন। তিনি জলপথের অসংখ্য পণ্যবাহী নৌকায় দেখিয়েছিলেন। চট্টগ্রামের বন্দরে তিনি অসংখ্য জাহাজের আনাগোনা প্রত্যক্ষ করেন। ইবনে বতুতা সোনারগাঁয়ে চীন দেশের ও জলযান দেখতে পান। সোনারগাঁ ছিলেন একটি বড় বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁ হতে সুতি বস্ত্র ও চাল ভারতে সিংহ ও মালদ্বীপের সুমাত্রা ও প্রভৃতি দেশে রপ্তানি হতো। তারপর দেখো, উপসংহার। আলোচনার উপরে আলোচনা থেকে শেষে বলা যায় যে তৎকালীন যে বাংলা ব্যবসা বাণিজ্য বেশ ভালোভাবে চলত। কারণ বাংলা অপরন্ত ধন সম্পদের স্বাভাবিকভাবে বাংলা মানুষের চাহিদা মেটাবার পথ উদ্যত থেকে যেত। এর কারণে তার এগুলো বিক্রি করে নিজেদেরকে রোজগারের পথ প্রশস্ত করেছিলেন। তাহলে আমরা এখানে ইবনে বতুতার বিবরণী ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানলাম। তারপরে আমি তোমাদের আরেকটা পয়েন্ট বলবো। বলবনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল, এটা নিয়ে আলোচনা করবো একটু তোমাদের আমি। এই প্রশ্নটা একটু দেখো। তাহলে দেখো, এখানে কিন্তু ইবনে বতুতা বিবরণ অনুসারে যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক, এই ব্যবসা বাণিজ্য সম্পর্ক নিয়ে কিছু কথা বললাম। এখানে আরেকটা তোমাদের সংক্ষিপ্ত আরেকটা ছোট প্রশ্ন, এটা নিয়ে একটু কথা বলছি। দেখো, তোমরা লিখে নাও। দেখো, আমি সবকিছুই কিন্তু বোর্ডে লিখে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলো সবাই লিখে নেবে। দেখো, এটা একটু জাস্ট তোমাদের একটু ধারণা দেব আমি। বনের দেখো রাজতান্ত্রিক আদর্শ কি ছিল।
আদর্শ কি ছিল? এই প্রশ্নটা একটু দেখো। যে বর্বনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল? দেখো এখানে যে বাংলার অন্যতম এক রাজবংশ হলো বর্বনিক বংশ। এই বংশের প্রতিষ্ঠাতা, দেখো দেখো এই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করেছি। এখন আমরা এই প্রশ্নগুলো আমি আবার পরেও তোমাদের আলোচনা করে দিব একবারে। এখন আগে এইটুকু তোমরা দেখে নাও। বর্বনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিল এর ভূমিকাটা আমি একটু বলছি। দেখো, বাংলার অন্যতম এক রাজবংশী হলো বর্বনী বংশ। এই বংশে পৃষ্ঠপোষকতা ছিলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। দিল্লি দিল্লির সালতানাতের এক মহা দুর্যোগ লক্ষ্যে ক্ষণে তার আবির্ভাব ঘটে। তিনি সমস্ত প্রতিকূলতা দূর করে দিল্লির এই সাম্রাজ্যকে অনিবার্য পতনে ঠেকান এবং স্বীয় যোগ্যতা বলে নিজেকে সুলতানের পদে প্রতিষ্ঠিত করলেন। তারপর দেখো, ভূমিকা করে যাচ্ছি যে বলবনের রাজতান্ত্রিক আদর্শ। দেখো বলবনের রাজতান্ত্রিক আদর্শ। এখানে বলবনের যে রাজতান্ত্রিক যে আদর্শ, এখানে কিছু পয়েন্ট তোমরা লিখতে পারো। এখানে আসো একটু লেখো পয়েন্টে। 1 নম্বরের পয়েন্টে তোমাদের কিছু লিখে দিচ্ছি যে বলবনের আদর্শ সম্পর্কে কিছু আমি আলোচনা করছি। দেখো, সুলতান আল্লাহর প্রতিনিধি। দেখো এখানে বলবনের মতে সুলতান ছিলেন আল্লাহর প্রতিনিধি। সুলতানের অন্তরে আত্মার চিন্তাধারা ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত। তিনি স্বভাবত চিন্তা করতেন ঈশ্বরের প্রতিনিধি হিসেবে। তিনি সব সমালোচনার ঊর্ধ্বে। বলবন এ কারণে সবার সাথে মেশে এবং কথা বলা থেকে বিরত থাকতেন। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট, রাজকীয় পোশাক পরিচ্ছদ। রাজকীয় পোশাক
দেখো পরিচ্ছেদ। বলবন তখন এই রাজতন্ত্রের উচ্চ ধারায় বলবশী হয়ে পারস্য শশানীয় ও সম্রাটদেরকে এই রাজসভায় অনুসৃত ও আদব কায়দা অনুসরণ করতেন। নিজে কখনো রাজকীয় পোশাক মেন্য অন্য পোশাকে পরে রাজসভায় বা বিচারালয়ে উপস্থিতি হতেন না। পরিচালনাগণ ও তাকে সাধারণত পোশাকে কখনো দেখেনি। তারপর দেখো ৩ নম্বর পয়েন্ট দেখো, রাজকর্মচারীদেরকে বংশাবলী অনুসন্ধান। রাজ কর্মচারী কর্মচারীদের বংশাবলী বংশ বংশাবলীর অনুসন্ধান। দেখো রাজকর্মচারীদের বংশাবলীর অনুসন্ধান। দেখো বলবান রাজকর্মচারীদেরকে যে পারিবারিক মর্যাদা কেমন হবে তা নির্ণয়ের জন্য তাদেরকে বংশাবলী অনুসন্ধান করতেন। উচ্চ বংশীয়দেরকে ব্যক্তিদেরকে মর্যাদা তার নিকটই খুব বেশি ছিলেন। নিচু কুলের ও জন্মগ্রহণকারীদেরকে তিনি উচ্চ রাজ পদে কখনো দেখতেন না। তারপর দেখো উপসংহার। দেখো উপরোক্ত আলোচনা শেষে বলা যায় যে বলবন একমাত্র সুলতান, তিনি রাজত্ব রাজতন্ত্র সম্পর্কে তার মতামত ব্যক্ত করে গিয়েছিলেন। দিল্লি সুলতানদের মধ্যে আর কেউ এইরূপ ধারণা পোষণ করেনি, কারণ বর্বরীয় মেধা আর বুদ্ধিতে ছিল অতুলনীয়। এই কারণে তিনি অন্য সবার সাথে আলাদা ছিল। আজকে তোমাদের এই কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে তোমাদের মাঝে আমি আলোচনা করলাম। তো আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আর আমি তোমাদের আজকে ক্লাস আর বেশি এগোতে চাচ্ছি না, অনেকগুলো প্রশ্ন আজকে পড়িয়ে ফেলেছি। তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে, দেখো বলবনের রাজতান্ত্রিক আদর্শ কি ছিলেন, এখানে ভূমিকা আলোচনা করেছি। বলবনের রাজতান্ত্রিক ও আদর্শ, এ সুলতানি আল্লাহর প্রতিনিধি রাজকীয় পোশাক পরিচ্ছদ ও রাজকর্মচারীদেরকে বংশাবলী অনুসন্ধান আর উপসংহার, এ নিয়ে তোমাদের মাঝে আজকে আমি আলোচনা করলাম। আজকে আমি তোমাদের যে যে বিষয়ে আজকে আমি আলোচনা করেছি এই বিষয়ে শিরোনামগুলো আমি আবারও তোমাদের মাঝে বলছি। দেখো আজকে দেখো ইবনে বতুতার বিবরণ অনুসারে তৎকালীন যে বাংলা তৎকালীন যে বাংলার সামাজিক অবস্থান সম্পর্কে আলোচনা করব।
এটা নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে আলোচনা করেছি কি ভূমিকা আলোচনা করেছি, ইবনে বতুতার সামাজিক অবস্থা বিবরণ সম্পর্কে নিয়ে আলোচনা করেছি। তারপর কি এর মধ্যে আছে কি হিন্দু সমাজ, মুসলিম সমাজ, সুফি দরবেশ, নারীদের অবস্থা, শ্রেণীর ব্যবধান, অপসর। আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম কি দেখো, দেখো আমি কিন্তু যা যা লিখেছি বোর্ডে সবকিছুই কিন্তু আমি তোমাদের মাঝে আবারও দেখিয়ে দিচ্ছি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি। দেখো তার পরবর্তী প্রশ্ন যেটা নিয়ে আলোচনা করলাম, ইবনে বতুতার বিবরণ অনুসারে বাংলার ব্যবসা বাণিজ্য সম্পর্ক আলোচনা করো। এখানে দেখো ভূমিকা আলোচনা করেছি, তারপর বাংলার যে ব্যবসা বাণিজ্য এটা নিয়ে আলোচনা করলাম, তারপর বাংলা যে ব্যবসা বাণিজ্য ছিল এটা নিয়ে আলোচনা করেছি, তারপর আলোচনা করলাম উপসংহার। তারপরে দেখো বলবনের যে রাজতান্ত্রিক আদর্শ কি ছিল, এখানে আলোচনা করলাম ভূমিকা। বলবনের যে রাজতান্ত্রিক আদর্শ এর মধ্যে আছে সুলতানি আল্লাহর প্রতিনিধি, রাজকীয় পোশাকে পরিচ্ছেদ, আর রাজ কর্মচারীদেরকে বংশ বল অনুসন্ধান আর পোষণ। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এই বিষয়গুলো অবশ্যই আমাদের একটু সুন্দর করে পড়তে হবে, সুন্দর করে জানতে হবে। তো তার পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরেকটা ক্লাস নেব সংক্ষিপ্ত প্রশ্নের উপরে, তারপরে আমরা রচনামূলক প্রশ্নে আমরা এক এক করে চলে যাব। তো যাই হোক, আজকে তোমাদের আমি এই প্রশ্ন, এই তিনটা প্রশ্ন আমি তোমাদের আজকে শেষ করে দিলাম। এই তিনটা প্রশ্ন তোমরা সুন্দর করে বাসায় বসে তোমরা করে ফেলবে, যেন কোনো প্রশ্ন যেন তোমাদের যেন না করিনি এমন কোনো কথা তোমরা বলবে না। যা তোমাদের পড়িয়ে দিচ্ছি তোমরা সব বাসায় বসে করে ফেলবে। আজকে তোমাদের যে পাঠগুলো ছিল তোমরা অবশ্যই খাতায় তোমরা লিখে ফেলবে। তোমরা অবশ্যই এই পাঠগুলো তোমরা বাসায় বসে তোমরা লিখে ফেলবে, এবং তখনই তোমরা বুঝতে পারবে যে কি বিষয়গুলো তোমরা পড়েছিলে এবং কি বিষয়গুলো তোমাদের পড়তে হবে। এবং এই জিনিসগুলো জানা থাকলে তাহলে তোমাদের ভুল হওয়ার কথা না। ঠিক আছে? তো এখন তোমরা কি করবে, এখন তোমরা করবে এই জিনিসগুলো তো অবশ্যই তোমরা খাতায় লিখবে, এবং অবশ্যই তোমাদের মনে তো অবশ্যই রাখতে হবে। তা না হলে কিন্তু তোমাদের জন্য এটা কিন্তু প্রবলেম হয়ে যাবে, যে তোমরা যদি না মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা আর এই জিনিসগুলো তখন সুন্দর করে লিখতে পারবে না। এজন্য তোমাদের করতে হবে কি, সুন্দর করে খাতায় আগে উঠাতে হবে, এবং কি কি বিষয় আমি কয়টা প্রশ্ন তোমাদের পড়িয়েছি এই জিনিসের সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তারপর তোমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদের মাঝে আবার আলোচনা করব। এবং তোমাদের আজকে তোমাদের অনেক বিষয় আমি তোমাদের তিনটা বিষয়ের উপরে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা আমি করেছি, যে তিনটা বিষয় যেন তোমরা অতি সহজে যেন বুঝতে পারো, এবং প্রশ্নগুলো যেন তোমরা যেন লিখতে পারো। এখন তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো যে সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে লিখতে হয়। তো এখন সবারই ধারণা হওয়ার কথা যে সংক্ষিপ্ত প্রশ্ন এখন লিখতে কারো কোনো সমস্যা হবে না। তোমরা এইভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্ন এভাবে তোমরা লিখে ফেলবে, এবং পরীক্ষায় যখন আসবে তোমরা এভাবেই পরীক্ষায় তোমরা সবাই লিখবে। এবং আজকে যা পড়িয়েছি তোমরা এই জিনিসগুলোই পড়বে। আমি আর বেশি ক্লাস এগোবো না, কারণ যেহেতু তোমাদের তিনটা প্রশ্ন আলোচনা করে ফেলেছি, এই তিনটা প্রশ্ন বাসায় বসে করে ফেলবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এ পর্যন্ত শেষ করতে চাচ্ছি। তোমরা যারা ছিলে এবং যারা গ্রুপে ক্লাসগুলো দেখছো তাদেরকে অবশ্যই অনেক ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসে তোমরা সবাই থাকবে এবং গ্রুপে তোমরা ক্লাসগুলো দেখবে এবং ক্লাসে জয়েন করাও তোমরা চেষ্টা করবে। তো আজকে আমি তোমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।